হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ওপেন করার সাথে সাথে মনে হলো আমার মাথায় বাজ পড়ল। আমি আমার বাচ্চাটাকে কি করব? এ বাচ্চা তো রাখার মতো কোনো উপায় নেই। সিথি আর আমি 1 মাস আগে পরে প্রেগন্যান্ট হলাম। সিথি কত সুখী, আর আমি? জীবন এতটা বিবর্ণ কেন বলতে পারেন? মেসেজটা পড়ার পরপরই আমার কষ্ট বাড়তে লাগল। হৃদির সাথে নিশ্চয় অনিলের অবৈধ সম্পর্ক আছে, আর না হয় এমন মেসেজ দেওয়ার কথা না। হৃদির মেসেজে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রেগন্যান্ট। ফোনটা হাত থেকে রেখে স্তব্ধ হয়ে বসে আছি আমি। কেন কিছু বলার বালাই পাচ্ছি না। শরীর নিমিষেই বরফ শীতল হতে লাগল। মনে হচ্ছে হাত পা কেটে নিলেও টের পাব না। বুকের ভেতরটায় কিছু একটায় যেন আগুন ধরে সেটা ঘুরপাক খাচ্ছে। খারাপ লাগছে ভীষণ। কোনো কিছু বলার বোধ পাচ্ছি না। নীল বাথরুম থেকে এসে আমার গায়ের সাথে গাটা ঘেঁষে বেশ রোমান্টিক সুরে বলতে লাগল, বাবুর মায়ের মোট খারাপ নাকি? এত চুপচাপ হয়ে আছে যে? কি হলো, বাবুর মা কথা বলছে না যে? নীলকে কেন জানি না আমার সহ্য হচ্ছে না একটু। বিষয়টা কি ডিরেক্ট জিজ্ঞেস করব নাকি আরও একটু ঘাটব? না, এ বিষয় নিয়ে ঘাটার শক্তি আমার নেই। এখন যতটা না কষ্ট হচ্ছে, ঘাটতে গেলে আরও কষ্ট বাড়বে। এর চেয়ে বরং সরাসরি সব বলে দেওয়াই ভালো। নীল গাটা আরও ঘেঁষে বলল, বাবুর মায়ের গাল ফোলা কেন? চুপচাপ কেন? কিছু কি খেতে মন চাচ্ছে? এভাবে মন খারাপ করে থাকলে তো বাবু কান্না করবে। নীলের ন্যাকামি কথাগুলোতে যেন আরও গা জ্বলে গেল। নীলের থেকে দূরে গিয়ে বেশ চেঁচিয়ে বলে উঠলাম, হৃদির সাথে আকাম করে এসে আমার সাথে এসব করতে লজ্জা লাগে না? কি বলছো এসব? ন্যাকা ষষ্ঠী কিছুই বুঝো না তাই না? আরে বাবা, না বুঝলে কি করব? হয়েছে কি বলবে তো? আমি মোবাইলটা এগিয়ে দিলাম নীলের দিকে। এটা কি? হৃদি এসব কেন লিখেছে? তলে তলে এত দূর চলে গেছ তাই না? নীল আমার কথাটা শুনে মোবাইলটা হাতে নিয়ে এবার বেশ জোরে আছড়ে ফেল। নীলের এ গম্ভীর স্বভাবের সাথে আমি মোটেও পরিচিত না। আমি চমকে উঠলাম। নীল ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে বেশ জোরে সোরেই চেঁচিয়ে বলল, প্রেমের শুরু থেকেই সন্দেহ, বিয়ের পরও সন্দেহ। এ সন্দেহের শেষ কোথায় সিথি? তুমি মাঝে মাঝে অসিডি রোগীদের মতো আচরণ করো, তা কি তুমি জানো? আমাকে তোমার বিশ্বাস হয় না? আরে হৃদির বিএফ এর সাথে এমন করে তার এ অবস্থা। আমি ডাক্তার, তাই আমাকে ভরসা করে সে সবটা বলেছে। বাচ্চাটাকে অ্যাবর্শন করবে, কিভাবে করবে সেটার জন্য। মাঝে মাঝে ডিপ্রেশনের দেয়ালে আটকে পড়ে এটা সেটা মেসেজ করে। বিষয়টা কাউকে বলতে নিষেধ করেছিল বলেই বলিনি, হৃদিকে কল দিয়ে জিজ্ঞেস করে বাকিটা জেনে নিবে। এভাবে সন্দেহ সম্পর্কে ফাটল ধরায়। পা গোলামি আর সন্দেহের একটা সীমা থাকা দরকার। একটু বুঝতে শিখো। সরাসরি সন্দেহ না করে আমার উপর ভরসা রেখে তো জিজ্ঞেস করতে পারতে। আর আমি কি তোমাকে কখনো সন্দেহ করেছি বলতে পারবে? তোমার ক্লাসমেটদের সাথে তুমি কত দুষ্টুমি করো কখনো বলতে পারবে তা নিয়ে সন্দেহ, বা তোমাকে কিছু বলেছি? যাই হোক, তোমার এ ক্ষণে ক্ষণে সন্দেহ আমি নিতে পারছি না। আর আমাকে মাফ করো। বলেই বেলকনিতে চলে গেল নীল। ভাঙা মোবাইলটা মেঝেতে পড়ে আছে, আমি চুপ হয়ে দাঁড়িয়ে আছি। কি বলবো, তার ভাষা আমার নেই। নীলকে আমি ভরসা করি না এটা ভুল, তবে অতিরিক্ত ভালোবাসায় হারানোর ভয়টা কাজ করে বেশি, তাই সন্দেহ কেমন করে যেন চলে আসে। যদিও এটা নীলের উপর আস্তে আস্তে অনেক প্রভাব ফেলেছে, যেটা আমি সহজে বুঝতে পারিনি। আজকে নীলের এ ব্যবহারের জন্য একাংশ আমি দায়ী। কারণ আমি সবসময় নীলকে বুঝাতে চেয়েছি আমি কি চাই, একবারও এটা বুঝতে চাইনি নীল কি চায়। অনুতপ্তের আগুনে পুড়ছি। মোবাইলটা মেঝে থেকে তুলে টেবিলের উপর রেখে খাটের এক কোণে বসলাম। চোখ বেয়ে জল পড়ছে। মিনিট 15 চলে গেল, নীল এখনো বেলকনিতে। আমি নিজেকে একটু সামলে নিয়ে বেলকনিতে গেলাম। নীল আকাশের দিকে তাকিয়ে যেন কি ভাবছে। আমি তার কাঁধে হাত রাখতেই সে আমাকে জোরে জড়িয়ে ধরল, কোনো কিছু বুঝে ওঠার আগেই। আমাকে তার সাথে মিশিয়ে নম্র সুরে বলল, আমি তোমাকে এভাবে বকতে চাইনি। কষ্ট দিলে সরি। এ সময় তোমাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। রাগ উঠে গিয়েছিল অনেক।
মাঝে মাঝে তুমি এমন কাজ করো কি বলবো। যদিও তোমার বয়স কম এটা স্বাভাবিক। তবুও রাগ করে ফেলেছিলাম। কষ্ট পেও না প্লিজ। আমি শুধু নীলকে জোরে জড়িয়ে ধরে চুপ হয়েছিলাম কিছুক্ষণ। মানুষটা আমাকে নিয়ে কত ভাবে সেটাই উপলব্ধি করছিলাম। কিছুক্ষণ নীরব থেকে বললাম, আমিও সরি। তোমাকে বারবার এমন করে সন্দেহ করা আমার উচিত হয়নি। আমি তোমায় অনেক ভালোবাসি। বারবার ভয় কাজ করে তোমাকে আমি হারিয়ে ফেলব, তাই এমনটা হয়। তুমিও আমাকে মাফ করে দাও। চলো বাবুর কথা ভেবে ঝগড়াটা মিটিয়ে নিই। নীল আরও জোরে চেপে ধরে বলল, বাবুর মা, এই তো বাবু, আর ঝগড়া হয়নি, একটু অভিমান জমেছিল তোমার স্পর্শে, তা শেষ ও হয়ে গেছে। আই লাভ ইউ ইংরেজিতে বললে মনে হয় অনুভব কম হয়। বাংলায় বলো। নীল হালকা হেসে বলল, আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি, চরম ভালোবাসি আমার গ্রাসকার্প মাছটা। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে দুকোমরে দুহাত দিয়ে নীলের দিকে কটমটিয়ে তাকিয়ে বললাম, আবারও আমাকে গ্রাসকার্প মাছ ডাকা হচ্ছে। ভালো হবে না কিন্তু। নীল তার দুহাত দিয়ে আমার কোমরে থাকা হাত দুটো ধরে আমাকে ঘুরিয়ে আমার পিঠটা তার বুকের সাথে মিশিয়ে কানের কাছে তার মুখ এনে বলল, ভালোবেসে কিছু ডাকলে রাগ করতে হয় না। তাই বলে গ্রাসকার্প ডাকবে? একটু না হয় ডাকলামেই। বাবু রেগে যায় কিন্তু। তাহলে আর ডাকব না, প্রমিস। অভিমানের দেয়াল ভেদ করে নিমিষেই খুশির রোশনি ফুটে উঠল দুজনের মাঝে। হাসির লিরিক ফুটে উঠেছে দুজনের মুখেই। খলখল করে হাসছি, আকাশ দেখছি, চোখ বন্ধ করে একে অপরকে অনুভব করছি। ভালোবাসার ছন্দতলে দুজন দুজনকে মিশিয়ে নিচ্ছি বারংবার। বাইরে কোনো গানের সুর না থাকলেও মনে বেজে উঠছে রোমান্টিক সুরের মূর্ছনা। নীলের ঠোঁটের গভীর স্পর্শে কপালটা রাঙিয়ে নিচ্ছি। ইস, পবিত্র ভালোবাসা কতই না মধুর। স্বামী স্ত্রীর সম্পর্ক কতই না খাঁটি। বিয়ের আগে তো এ স্বাদ পাইনি। নীলের ভালোবাসার আর্শতলে নিজেকে কিভাবে যেন বারবার সঁপে দিচ্ছি। এ ভালোবাসার শেষ কোথায়, পরিণতি কি, কেউ জানি না। শুধু জানি দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতে হবে। বাইরে থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। ফজরের আজান পড়েছে। নীল আর আমি ঘুম থেকে উঠলাম। অজু করে নামাজে দাঁড়ালাম। নীল সামনে দাঁড়িয়েছে, আমি পেছনে। নামাজটা শেষ করে আমি খাটে বসলাম। নীল আমার কোলে মাথা রাখল, আমি মাথার চুলগুলো আলতো টেনে বললাম, কি হয়েছে? কিছু না। যদি কখনো মারা যাই তোমার কোলেই যেন মরতে পারি। নীলের এ কথাটা শোনার সাথে সাথে আমার চোখের বাঁধ ভাঙা জল নীলের মুখে পড়ল। চোখের জলের গরম স্পর্শে নীল উঠে বসল। আমি কথা বলতে পারছি না। নীলকে ছাড়া নিজেকে ভাবার ক্ষমতা আমার নেই। কাঁদছ কেন তুমি? এমন কথা কখনো বলো না। তোমাকে ছেড়ে থাকার মতো ক্ষমতা আমার নেই। এমন আর কখনো বলো না, আমি শীতে পারব না। নীল আমার দিকে তাকিয়ে আছে। চোখের জলটা তার হাত দিয়ে মুছে বলল, আল্লাহ কখনো সহজের বাইরে কোনো কষ্ট বান্দাকে দেয় না। কান্না থামাও এবার। নিজেকে সামলে চোখের পানিটা মুছে নিলাম। দরজায় বেশ জোরে সোরেই কড়া নাড়ছে কেউ। এত সকালে কে দরজায় কড়া নাড়ছে বুঝতে পারছি না। আমার বোধগম্য হওয়ার আগেই নীল গিয়ে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে লক্ষ্য করলাম থমথমে পরিবেশ বিরাজ করছে। বুঝতে পারছি না কি হয়েছে। বুঝার জন্য খাট থেকে উঠে একটু এগিয়ে গেলাম।